শান্তিনিকেতন ভ্রমণ পার্ট 2-তে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। প্রথম পর্বে তোমরা দেখেছিলে আমরা আমাদের হোমস্টেতে লাঞ্চ সেরে নিয়েছিলাম। লাঞ্চ সেরে এবার আমরা বেরিয়ে পড়লাম বিশ্বভারতী দর্শনে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আমাদের এই সুন্দর বিশ্বভারতী ট্যুর। রোদ ঝলমলে আকাশ, চারপাশে শান্তিনিকেতনের সেই চেনা নিরিবিলি পরিবেশ। রাস্তার দুপাশে তাল, শিমুল আর কৃষ্ণচূড়ার গাছ। সবুজে মোড়া পথ যেন কবিরই আঁকা ক্যানভাস। টোটো করে আমরা যাচ্ছি বিশ্বভারতীর দিকে। বাতাসে হালকা ধুলোর গন্ধ, আর তার মাঝেই রবীন্দ্রনাথের নাম শুনলেই মনটা কেমন যেন অন্যরকম হয়ে যায়। বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের বিশ্ববিদ্যালয়, যেখানে শিক্ষা আর প্রকৃতি মিশে গেছে একে অপরের সঙ্গে। রোদটা একদম নরম, আকাশে হালকা সাদা মেঘ ভাসছে। রাস্তাটা সরু, দুপাশে শিমুল, কৃষ্ণচূড়া আর তালগাছের সারি। কোথাও ছোট ছোট ক্ষেত, কোথাও আবার মাটির বাড়ি আর লালচে ধুলোর রাস্তা। এই লাল মাটির পথ ধরে যেতে যেতে মনে হয় যেন ছবির মধ্যে হেঁটে চলেছি। বাতাসে একটা আলাদা ঘ্রাণ, শুকনো পাতা, গাছের ছায়া আর গ্রামের স্নিগ্ধতা মিশে আছে তাতে। চলন্ত টোটোর ঘন্টা, দূরে শোনা যায় পাখির ডাক, আর সেই সঙ্গে মন ভরে যায় শান্তিনিকেতনের নিরিবিলি ছোঁয়ায়। পথে পথে দেখা মেলে হাতে তৈরি শিল্পকর্ম বিক্রি করছে স্থানীয় মানুষরা। কেউ বাঁশের তৈরি ঝুড়ি, কেউ মাটির তৈরি মুখোশ, সবকিছুতেই এক টুকরো শিল্পের ছোঁয়া। এই পথ, এই প্রকৃতি, এই মানুষগুলো সব মিলে শান্তিনিকেতনকে করে তুলেছে এক জীবন্ত কবিতা। লাল মাটির পথ পেয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি আমরা। চারপাশে যেন সবুজের ছায়ায় জড়ানো এক মায়াময় পৃথিবী। দেখুন, আমরা আস্তে আস্তে করে বিশ্বভারতীর মধ্যে ঢুকে গেছি। এখন দু চোখে যা কিছু দেখবেন সবই হচ্ছে বিশ্বভারতীর জায়গা। আমার বাঁ দিকটা হচ্ছে রতনপল্লী এবং ডান দিকটা হচ্ছে উত্তরায়ণ বা মিউজিয়াম। এই উত্তরায়ণের মাঝে দেখুন, এই যে ছোট ছোট যে বাড়িগুলো দেখছেন, এই বাড়িগুলোকে বলা হয় ঋতু বাড়ি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা বাড়িতে সারা বছর না থেকে প্রত্যেকটা বাড়িতে উনি দু মাস করে থাকতেন। তার জন্য এই বাড়িগুলোকে ঋতু বাড়ি বলা হয়। এই 6টা বাড়ি 6টা নাম আছে, যেমন উদয়ন, কুণাল, পুনস্থ, শ্যামলী, উদিচি এবং দ্বিজবিরাম। দ্বিজবিরাম বাড়িটা বাইরে আছে, বাকি বাড়িগুলো আপাতত এখানে রয়েছে। এটা ভিতর মিউজিয়াম খোলা থাকলে ভিতর থেকে এসে আপনি দেখতে পেতেন, কিন্তু রাস্তা ধার থেকে দেখতে সুবিধা স্বার্থের জন্য আমরা দেখিয়ে দিচ্ছি আর এবং বলে দিচ্ছি। আপনি এই বাড়িগুলো কাছাকাছি আসতে পারতেন, যেহেতু এখন মিউজিয়াম আজ থেকে বন্ধ, সেক্ষেত্রে তো আপনি আসতে পারবেন না। ওই যে অনেক সময় বলে না, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় থাকতেন, কোন বাড়িতে থাকতেন। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে থাকতেন এবং এই বাড়িগুলোতে থাকতেন। আমি সবই দেখাবো, দেখতে থাকুন আপনারা। দেখুন, আমার বাঁ দিকে যে বাড়িটা দেখছেন, এই বাড়িটির নাম হলো রতনপল্লী গেস্ট হাউস বা রতনপল্লী। রতন টাটা কিংবা ওনার পরিবার এই বাড়িটা বানিয়ে বিশ্বভারতীকে গিফট করেছিল। তাই বিশ্বভারতী অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে কিছু দিতে না পারার কারণে জায়গাটি এবং বাড়িটির নামকরণ করে দিয়েছিলেন রতনপল্লী গেস্ট হাউস বা রতনপল্লী। এই গেস্ট হাউসে আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং রাজ্যপাল যখন আসেন তখন ওনারা এখানে থাকেন। দেখুন, এখান থেকে একটা গেট বের করে দিয়েছে। এই মেন রোডটা ক্রস করে দিয়ে মিলার মাঠ হয়ে আশ্রম ভিতরে ঢুকে সোজা সোজা একটা গেট আছে, দেখতে পাচ্ছেন। ওই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটির নাম হলো মৃণালিনী দেবী আনন্দ পাঠশালা বা পাঠভবন। এখানে 4 বছর বয়সে বাচ্চাদেরকে শিক্ষাদান করানো হয় খোলা আকাশের নিচে এবং গাছতলায় বসে। আমাদের কেজি থেকে একদম উচ্চ মাধ্যমিক অবধি গাছের তলাতে বসে পড়াশোনা করানো হয়। এদের জন্য কোনো রুমের বন্দোবস্ত নেই। ছোট ছোট রুম আছে, যেগুলোতে বৃষ্টি বা ঝড় হলে তখন স্টুডেন্টগুলোকে ওই রুমের ভিতরে কিছুক্ষণ আটকে রেখে পড়াশোনাটা চালিয়ে যাওয়া হয়। বাকিটা আমাদের গাছের তলাতে বসে পড়াশোনা করে। ওটাই হচ্ছে আমাদের স্কুল। স্কুলটা শেষ হয়ে যাওয়ার পর আমাদের হোস্টেল আছে। ওখানে 6 থেকে 7টা লেডিস হোস্টেল আছে। হোস্টেলের পর আপনি আবার কলা ভবন পেয়ে যাবেন। টোটালটাই হচ্ছে পাঠভবন। আচ্ছা, আমার এই দিকটায় দেখুন, এই যে এখানটায় দেখুন, এই যে একটা পুকুর রয়েছে, দেখতে পাচ্ছেন, কিছু তাল গাছ লাগানো রয়েছে পুকুরের পাড়ের উপর। এখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর একটা পুকুর কেটেছিলেন। সেই পুকুরে স্নান করে
উপাসনাকেই উপাসনা করতেন। তারপর নজরুল যখন এখানে বেড়াতে আসেন তখন উনি পুকুর এবং তাল গাছগুলো দেখে একটা কবিতা লিখেন। কবিতাটির অ্যাকচুয়ালি নাম হলো লিচিচোর কবিতা, কিন্তু বাবুদের তালপুকুর নামে পরিচিত। এটা হলো সেই বাবুদের তালপুকুর। যে বটবৃক্ষটি দেখছেন এই বটবৃক্ষটির নাম হলো তিন পাহাড়ি বটতলা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের পিতা খোয়াই বা সোনাঝুরি ওখানে যখন বেড়াতে গেছিলেন তখন ওখান থেকে এই বটবৃক্ষ চারটি তুলে নিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর খেলার ছলে 3টে পাথর তুলে নিয়েছিল। বাবা যখন গাছটি স্থাপন করে ছেলে তখন বলেছিল, বাবা আমার 3টে পাথর কি হবে? তাই ছেলে 3টে পাথর দিয়ে গাছটা বসিয়ে নামকরণ করে দিয়েছিল তিন পাহাড়ি বটতলা। এই গাছটির বয়স হয়ে গেল প্রায় 170 বছর মতো। এই বট গাছের তলায় বসে উনি 4 লাইনে একটা কবিতা লিখতে শুরু করেছেন। কবিতাটির নাম হলো হাট হাট কবিতা, যেটা আছে কুমোরপাড়ার গরু গাড়ি বুঝাই করা কলসারি মতো। এই বট গাছের ছবিটা আপনি সহজ পাঠের প্রথম পাতাতেই পাবেন। দেখবেন ছোট্ট একটা গাছের ছবি, এবং বাংলা কিশোরী বই যদি আপনি দেখেন ওখানে দেখবেন একটু বড় আকারে দেওয়া আছে, সেটা হলো এই গাছটার ছবি। পিএম হসপিটাল এটা অনেক বড় একটা হসপিটাল। এখানে বড় বড় সার্জন ডাক্তারবাবুরা রয়েছেন, কিন্তু টিচার এবং স্টুডেন্ট ছাড়া বাইরের লোককে দেখে না। এটা হলো সুবর্ণরেখার নতুন এবং পুরোনো বই বিক্রয় কেন্দ্রস্থল। এটা যে বইগুলো আজকের দিনে আপনি বাইরের থেকে সংগ্রহ করতে পারছেন না, সেই সমস্ত বইগুলো আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এখন তো পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না। এই যে আমার এটা এই দিকটায় দেখুন, দেখুন একটা কুয়োকে কেন্দ্র করে চারদিকে 4টা বসার জায়গা করে দিয়েছে এবং ছোট্ট একটা বাড়ি করে দিয়েছে। জায়গাটির না কুয়োটির নাম হলো বা জায়গাটির নাম হলো পান্থশালা। পথের প্রতীকদের কথা চিন্তা করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কুয়ো কেটেছিলেন, যাতে করে পথের প্রতীকরা রাস্তায় চলার পরে জল তেষ্টা পেলে ওখানে জল পান করে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তার গন্তব্যস্থলে আবার রওনা দিতে পারে। আমরা সুকুমারের একটা গল্প পড়েছি, দেখুন অবাক জল পান, ওই জল কলে জল, নাকে জল, পুকুরে জল, কুয়োর জল, এই হলো কিন্তু একটা। এই যে বাড়িটা এই যে তাল গাছকে কেন্দ্র করে একটা গোলাকৃত বাড়ি রয়েছে, এই বাড়িটির নাম হলো তালধ্বজ বাড়ি। এই তাল গাছটির উপর বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, কবিতাটির নাম হলো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। বাড়িটির নাম হলো তালধ্বজ বাড়ি। এই বাড়িতে তেজেশচন্দ্র সেন বলে একজন শিক্ষক থাকতেন, উনি এখন নেই, বর্তমানে মারা গেছেন। তার পরবর্তীকালে বাড়িটাতে বাটি প্রিন্ট কাপড় যে কাজ হয় সেই কাজ হতো, এখন সেটাও বন্ধ হয়ে গেছে। এখন বাড়িটি বর্তমানে ফাঁকা পড়ে আছে। এবং তাল গাছটির উপর বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা রয়েছে, সেটা হলো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। তো বন্ধুরা, আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি যেই জায়গাটি, সেটা হচ্ছে এগুলো সেই চালু তাল আমি গাছ, যখন যেখানে বসে এইটা লিখেছিলেন তাল গাছে এক পায়ে দাঁড়িয়ে সব তার কিছু আগে ছাড়িয়ে। প্রাইমারিতে দেখতে পাচ্ছ এই যে পেছনে বর্তমানে পাওয়া যাচ্ছে সেই কিনা তাল সেটা আমার গাছটা, জানা নেই। আর তাল গাছের নিচে একটা সুন্দর একটা বাড়ি। আর আমাদের গাইড দাদা তো বলে দিলেন এখানকার সবকিছু। তো চলো নেক্সট যাওয়া যাক। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটির নাম হলো কাঁচ মন্দির বা উপাসনালয় বা গ্লাস হাউস বাড়ি। এখানে 16টা দরজা আছে, কোনো জ্বালানো নেই, ভিতরে কোনো মূর্তি নেই, মূর্তি পূজা হয় না, কারণ ওনারা ছিলেন ব্রাহ্মণ, তাই ঈশ্বরের প্রতি বিশ্বাসী ছিলেন। প্রত্যেক বুধবার সকাল 7টার আগে যদি আপনি সাদা পোশাক পরে আসেন তাহলে আপনি ঢুকতে পারবেন এবং আপনি উপাসনা করতে পারবেন। তার সাথে ভিতরে ক্যাম্পাসটা আধা ঘন্টা 1 ঘন্টা আপনি ঘোরাঘুরি করতে পারবেন। আর এখন কাউকে ঢুকতে দেয় না? না এটা না স্যার, এখন এই মুহূর্তে আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রত্যেক বুধবারই আপনি ঢুকতে পারবেন, সেটা সকাল 7টার আগে আসতে হবে সাদা পোশাক পরে এবং ইনাদের রুল। যে বাড়িটা দেখছেন, বাড়িটির নাম হলো শান্তিনিকেতন বাড়ি। এই বাড়িটাকে 3 দিকে 3 রকম দেখতে লাগে, মন্দির, মসজিদ, গির্জার মতো। এটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বানিয়েছিলেন। সামনে থেকে দেখে রাখুন, গির্জার মতো লাগছে, দেখুন, একটু অনুভব করতে হবে। এমনি আপনি যেভাবে দেখুন, গির্জার মতো লাগছে। আচ্ছা, একটু চেপে চলুন, দেখুন মন্দিরের মতো লাগবে। আমি দেখাচ্ছি, এই গাড়িটা একটু সরে যান, এই গাড়িটা। এবং এটা হচ্ছে শান্তিনিকেতন বাড়িটা, তারপরে হোস্টেল পড়ে যাচ্ছে, সেই দিচ্ছে না। আচ্ছা, ওদের থেকে গির্জার মতো লাগছিল তো, এবার এখান থেকে দেখুন মন্দিরে মসজিদের মতো লাগছে, বটে দেখছেন। ওদিকে চেপে গেলে, বাঁ দিকে যখন চেপে যাবেন ওটা দেখতে পাবেন না, ওটা দেখলে মন্দিরের মতো লাগে, মন্দির, মসজিদ, গির্জার মতো লাগছে। মানে বিশ্বভারতীর শব্দের অর্থই হলো
যেখানে পৃথিবীর সমস্ত মানুষ একটা বাড়িতে এসে মিলিত হতে পারবে, যেখানে জাতি ভেদাভেদ থাকবে না। এবং শান্তিনিকেতন নামটা এই বাড়িটা বানিয়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বাড়িটা বানিয়ে নামকরণ করে দিলেন শান্তিনিকেতন বাড়িটি। তখন থেকে এই জায়গাটির নামকরণ হয় শান্তিনিকেতন। তার আগে এই জায়গাটির নাম ছিল ভুবনডাঙ্গা। আরো একটা কারণ আছে শান্তিনিকেতন নাম হওয়ার কারণে, আসুন আমি বলছি। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন চারিদিকে ঘেরা আছে, তার কাটাতে বেড়াদি। এই যে জায়গাটি দেখছেন এবং ওই দেখুন একটা গাছকে ইটের পাঁচিল দিয়ে ঘেরা আছে, দেখতে পাচ্ছেন? সবাই কি বলছে দেখুন, ওই যে গাছটি দেখছেন ওই গাছটির নাম হলো ছাতিমতলা, যাকে বলা হয় শান্তিনিকেতন প্রাণ কেন্দ্র, বা যাকে কেন্দ্র করি আজ আমাদের শান্তিনিকেতন গড়ে উঠেছে। এই জায়গাটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুর ভুবনমোহন সিং জমিদার বাবুর কাছ থেকে 1 টাকার বিনিময়ে প্রথম 21 বিঘে জায়গা নেয়। পরবর্তীকালে এই জায়গাটি 1200 একর এরিয়া হয়ে যায়, যেটাকে 3600 বিঘে এরিয়া, প্রায় 5 কিলোমিটার পর। এটা বছরে 4 বার খোলা হয়, 22শে শ্রাবণ, 25শে বৈশাখ এবং দোলপূর্ণি 7ই পৌষ এবং দোলপূর্ণিমার দিন। টিচার এবং স্টুডেন্ট কেউই ঢুকতে পারে না, শুধু সাফাই কর্মী ছাড়া। এবং বিশেষ যদি কোনো দিন হয়, যেটা ওই ধরুন আমাদের দেশের কোনো ঘটনা ঘটে গেল, বা দেবানার পুলমা কাণ্ডে যে আমাদের সৈনিক মারা গেছিল, সেদিনে মোমবাতি জেলে উৎসবের জন্য তখন সবাই। এটা হচ্ছে রবীন্দ্র ভবন বা মিউজিয়াম বা উত্তরায়ণ, যেটা আজকে মিউজিয়াম হিসেবে বন্ধ রয়েছে। ওই যে বললাম না মিউজিয়াম, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্রগুলো রয়েছে। আজ পুজো ছুটি বলে বন্ধ। না ম্যাম, পুজো 5 দিন বন্ধ থাকে, দশমীর পর দিন আবার পুজোর মধ্যে 8টায়। বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা হচ্ছে আমাদের আর্ট কলেজের অফিস। এইটা এখানে দেখুন একটা পিলারের উপরে 7টা খাঁজ কাটা রয়েছে, দেখতে পাচ্ছেন? এটাকে বলা হয় সপ্তসুর, যেটা সা রে গা মা পা ধা নি সা। আপনি গুনে গুনে দেখুন 7টা, ওটাকে বলে সপ্তসুর। এবং আমার ডান দিকে যে বিল্ডিংটা রয়েছে, এদিকে স্যার, এদিকে যে বিল্ডিংটা রয়েছে এটাকে বলা হয় নাট্যঘর। নাট্যঘরের সামনে দেখুন একটা মুক্ত মঞ্চ রয়েছে। আমাদের এখানে যত মঞ্চ দেখবেন সবই হচ্ছে মুক্ত মঞ্চ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রক্ত করবে নাটকটা উনি লিখেন এবং উনি প্রথম এই মঞ্চে অভিনয় করে দেখিয়েছিলেন। আচ্ছা, এটা আমরা আস্তে আস্তে করে গল্প করতে করতে আর্ট কলেজের মধ্যে ঢুকে গেলাম। এখানে বিএ ফার্স্ট ইয়ার থেকে একদম পিএইচডি অবধি করা হয়েছে। এই যে বাইরের স্ট্যাচুটা দেখছেন, এই স্ট্যাচুটা নাম হলো ইগলু, বরফ দেশের একটা বাড়ি। বাকিগুলো প্র্যাকটিক্যাল। ওর পারে গার্লস হোস্টেল আছে, তারপরে ক্লাব। এই যে কলাভবন, এটা বিরাট বড় ডিপার্টমেন্ট হোস্টেল, এর নিজস্ব বাড়ি গোটাই হয়ে গেল। এরপরে এটা শেষ হয়ে যায়, সঙ্গীত ভবন শুরু হবে। সঙ্গীত ভবন শেষ হবে তো ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট শুরু হবে। তার আগে সায়েন্স মানে আপনি দেখেছেন একটা কলেজ, এইরকম একটা জায়গার মধ্যে একটা কলেজে সমস্ত কিছুটা হয়। তো আমাদের অত বড় বড় জায়গায় একটা ডিপার্টমেন্ট। এই যে স্ট্যাচুটা দেখছেন, এই স্ট্যাচুটার নাম হলো দেশান্তরী, বা আপনারা যা বড় বলতে। একটা সাঁওতালি পরিবার, তারা স্থান ত্যাগ করে চলে যাচ্ছে এক জায়গা থেকে তারা অন্য জায়গায় খাবারের সন্ধানে চলে যায়। এটা আমরা সহজপাঠ বইয়েও দেখেছি বা বইয়েও পড়েছি। দেখুন কাঁধে ভদ্রলোকের কাঁধে বাঁক আছে, বাঁকের পেছনে এবং সামনে বাবা মা রয়েছে, সাথে একটা কুকুর, ওনার স্ত্রী আছে, স্ত্রী কুলে বাচ্চা, মাথায় মালপত্র নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। সেটা রামকিঙ্কর দেখেছিলেন এবং তখন তিনি দূরে থেকে কাদা বালি মিক্স করে ছুটে ছুটে বানিয়েছিলেন। তাই গোটা শরীরে যখন কোনো জায়গায় লেবেল নেই। রামকিঙ্কর বেশ ছিলেন একজন জাতিতে ছিলেন সাঁওতালি, ওনার বাড়ি ছিলেন বাঁকুড়ায়, উনি বিশ্বভারতীর একজন আর্ট শিক্ষক ছিলেন। এটা হচ্ছে এই যে বাড়িটা দেখছেন, বাড়িটির নাম হলো মালঞ্চ। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ে মীরা দেবীর বাড়ি। মীরা দেবী এখানে থাকতেন। এই দিক থেকে ঘাড় ঘুরিয়ে আছে, দেখতে পাচ্ছেন? একজন ঘাড় ঘুরিয়ে আছে এবং একজন সোজা যাচ্ছে। এটা হচ্ছে এই যে স্ট্যাচুটা রয়েছে, স্ট্যাচুটার কাহিনী হচ্ছে যে মার মাসি দুজন মিলে রাইস মিলে কাজ করতে যাচ্ছে। বাচ্চা তো বাইরে একা থাকতো। একদিন বাচ্চাটা বলছে, মা আমাকে তোমাদের সাথে নিয়ে চলো। তো মা এবং মাসির কাজে যেতে লেট হয়ে যাওয়ার কারণে মা খুব তাড়াতাড়ি যাচ্ছে, মা আর মাসি দুজনেই খুব তাড়াতাড়ি যাচ্ছে এবং বাচ্চারা মায়ের আঁচল ধরে টানছে। দেখুন মায়ের আঁচল ধরে টানছে এবং মার একটা গামছা শোকাতে শোকাতে যাচ্ছে। দেখুন এখনো গ্রামগঞ্জের দিকে গেলে আমরা দেখতে পাই, কাপড় চোপড় ভিজে গেলে মাঠে গেলে ওরা তো শোকাতে শোকাতে যায়, মাথায় খাবার নিয়ে যাচ্ছে। দেখুন মা খুব তাড়াতাড়ি যাচ্ছে, মায়ের আঁচল ধরে টানছে, কিন্তু মা করে ডাকা সত্ত্বেও মা না তাকে মাসিমা তাকিয়েছিল। সেটা রামকিঙ্কর দেখে তখনই তিনি বলেছিলেন, হয়তো মায়ের থেকে মাসির দরদ বেশি। কথাটা আমরা তখন থেকে বলে আরেকটা বাংলায় প্রবাদ আছে, দেখুন বলি আমরা মাসের থেকে পরিচিত দরদ বেশি, অর্থাৎ ফলের।
আচ্ছা, আমরা গল্প করতে করতে দেখতে দেখতে আমরা কলাভবন শেষ করে দিলাম। এখানে দেখুন একটা স্ট্যাচু রয়েছে, দেখতে পাচ্ছেন? এই স্ট্যাচুটাকে আমরা বলি ধোপা স্ট্যাচু, ধোপা স্ট্যাচু বলি, আবার আমরা ধান জড়াই বলি। কিন্তু কনফার্ম কোনটা সেটা আমরা ঠিক বুঝতে পারি না, যেহেতু মাথাটা নেই। মানে এদিকে একটা পুকুর আছে, এখানে লাল বাঁধ বলা হয়, এই পুকুরে ধোপারা কাপড় কাচে, ঠিক আছে? দেখে মনে হচ্ছে হ্যাঁ ধোপা কাপড় কাচছে। এবং বাঁকুড়ার দিকে যদি আপনি যান তাহলে দেখবেন আজও দিনে দু একটা ঘরে পাটাতে ধান ঝাড়ছে, মানে ধান ঝরাচ্ছে, সেরকম করেও লাগছে। সেই জন্য আমরা এটাকে ধোপা স্ট্যাচু বলি এবং ধান ঝরা স্ট্যাচু বলি। এটা রামকিঙ্কর বেশ বানাচ্ছিলেন, বানাতে বানাতে উনি হঠাৎ শরীর অসুস্থ হয়ে যাওয়ার কারণে মাথাটা বানাতে হয়েছে। নন্দলাল বসুর বাড়ি, যিনি বিখ্যাত পেন্টিং ছিলেন, যে সহজ পাঠে যে সমস্ত ছবিগুলো স্যার এঁকেছিলেন, এটা হচ্ছে ওনার বাড়ি, নন্দলাল বসু। নন্দলাল দেখুন লেখা রয়েছে এই যে গোলের মধ্যে, উনি তো আর্ট ছিলেন, তাই আর্টের মতনই একা আছে। নাম হলো প্রতীচি, এটা হলো অমর্ত্য সেনের বাড়ি। আমরা শুনেছি যে অমর্ত্য সেন যখন 8 থেকে 10 বছর বয়স, তখন উনি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে পড়াশোনা করেছিলেন। তাই এক কথায় বলা যায় যে চোখের সামনে আমাদের, মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেছেন এরকম ব্যক্তি আমাদের চোখের সামনে বেঁচে রয়েছেন, সেটা হলো একমাত্র অমর্ত্য সেনও রবীন্দ্রনাথ ঠাকুরও নোবেল পেয়েছিলেন এবং অমর্ত্য সেনও নোবেল পেয়েছিলেন। তাই 1 কিলোমিটারের মধ্যে 2 জন নোবেল পেয়েছিলেন বলে এই রোডটার নামকরণ করে দিয়েছিলেন নোবেল রোড। এবং এই যে বাইরে এইটা ডিপার্টমেন্টটা দেখছেন, ডিপার্টমেন্টটা হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্ট, এটা হচ্ছে। ওখানে দেখুন একটা স্ট্যাচু করা আছে, আগেকার দিনে চামড়ার ব্যাগে করে জল দেওয়া হতো, দেখবেন এক মহিলা গাছে জল দিচ্ছে, এটাও রামকিঙ্কর বেজি বানিয়েছে। আমরা এই যে পিছনে টোটোটা দেখছো, এই টোটো করে আমরা ঘুরতে বেরিয়েছি বোলপুর শান্তিনিকেতনের পুরো চত্বর এরিয়াটা। তো এই দাদাটি খুবই ভালো, খুব সুন্দরভাবে আমাদের গাইড করছে। তো তোমাদের সাথে একটু কথা বলিয়ে দিই, তোমরা যদি চাও এই দাদার সাথে কন্ট্যাক্ট করে এই দাদার সাথে এখানে ঘুরতে পারো। আমরা এই দাদার সাথে ঘুরছি। দাদা, আপনার নাম? নমস্কার, আমার নাম উজ্জ্বল দাস, আমি বোলপুর শান্তিনিকেতনের টোটো ড্রাইভার। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা? আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 8927215191। আচ্ছা, তো সবাই এই নাম্বারে কন্ট্যাক্ট করে এই দাদার সাথে যোগাযোগ করবে। খুব ভালো ঘোরান উনি, আর অনেক সুন্দরভাবে গাইড করেন, আমাদেরও খুব ভালোভাবে ঘোরাচ্ছেন। তো তোমরা যে আসবে এই দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো। পুরো ক্যাম্পাসের ভেতরটা ঘুরে মনটা ভরে গেল। এখানকার বাতাসে যেন এক অদ্ভুত প্রশান্তি আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, তার ভাবনা, তার শিক্ষা, সবকিছুই যেন এই মাটির সঙ্গে মিশে গেছে। এই পথ শুধু পথ নয়, এ যেন কবির স্বপ্নের রাস্তা, যেখানে শিক্ষা, প্রকৃতি আর শান্তি একাকার হয়ে গেছে। প্রতিটি মোড় যেন বলে যায় রবীন্দ্রনাথের সেই অমর বাণী, যেখানে মনের মুক্তি সেখানেই আমার দেশ। টোটো এগিয়ে চলে ধীরে ধীরে। আমরা যেন সময়ের পৃষ্ঠায় হাঁটছি অতীতের দিকে, যেখানে এই ভূমি সাক্ষী ছিল গানের, কবিতার, প্রেমের আর সৃষ্টির। এই প্রকৃতি, এই নিস্তব্ধতা, এ যেন এক জীবন্ত কবিতা। নাম তার শান্তিনিকেতন। তো বন্ধুরা, এভাবেই শেষ হলো আমাদের আজকের বিশ্বভারতী দর্শন। পরের পর্বে তোমাদের দেখাবো শান্তিনিকেতনের আরও কিছু চমৎকার স্থান, যেমন সৃজনী শিল্পগ্রাম, সুরুল রাজবাড়ি আর স্থানীয় হাট বাজার। তাই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও শান্তিনিকেতনের কোন জায়গাটা তোমার সবচেয়ে পছন্দ।